আমার পাশে দিয়ে একটা সিভিআর, কি ব্যাপার? এটা কেমন মডিফাই ভাই? এটা তো পুরো বক্স মোটরসাইকেল বানায় ফেলছে, সামনের পার্টটা পুরো বক্সের মতো হয়ে গেছে। ওয়েট, পিছনে দেখে জিক্সার, আবার সামনে সিভিআর পিছে জিক্সার, হোয়াট? সে জাস্ট হালকা করে কাটায় চলে গেছিল, না হলে আমি গেছিলাম ওই জায়গাতেই, আমার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতাম আর কি, যেটারে বলে। এটার ওজনের সাথে আপনার অ্যাডজাস্ট হওয়া লাগবে, এবং ওজনের সাথে অ্যাডজাস্ট বলতে যে শুধুমাত্র এই মোটরসাইকেলটারে আপনি হ্যান্ডেল এরকম এরকম করতে পারে এটা কিন্তু না। যেমন মনে করেন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, এই যে আপনি হাত ছেড়ে দিলেন, ঠিক আছে, মোটরসাইকেল সোজা যাইতেছে। যদি বল রেসার ভালো না থাকতো তখন কিন্তু আস্তে আস্তে বামের দিকে অথবা ডানের দিকে চলে যেত। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। আমি যে জায়গাটাতে আসছি এখান থেকে একদম সোজা সামনে হচ্ছে বিজিবি 5 নাম্বার গেট। এই জায়গাটা অনেক উঁচা, এখান দিয়ে নামতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। ক্যামেরা হয়তো অত ভালো মতো বোঝা যাবে না এই জায়গাটা কত উঁচা। এই যে এরকম উঁচা। রাইট, নেমে গেছি, লেটস গো। যাবো আজকে বহুদূর, এইখান থেকে প্রায় 10 কিলোমিটারের মতো একটা রাইড। এখান দিয়ে ফার্স্টে হয়তো ধানমন্ডির দিকে যাব, ওইখান থেকে আমি যাব মগবাজারের ডেস্টিনেশনে। ও রে রে, গাড়ি রে, ওভারটেক করে চলে আসছে এই সাইডে। যাই হোক, এখন লেদার ইঞ্জিনিয়ারের সামনে আসি, আমি আপনাদেরকে গ্রাফিটিগুলো দেখাই। অনেক জোস জোস সুন্দর সুন্দর গ্রাফিটি করছে। এই যে এই গ্রাফিটিটা বুটেক্সেও হয়েছে, বিকল্প কে। এই যে এখান দিয়ে আরো কিছু আনফিনিশড গ্রাফিটি আছে। এখানে হচ্ছে এদিকের লেদার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, তারপর আশেপাশের স্কুল কলেজের পোলাপানরা, ওদেরকে সবাইকে এই ওয়ালটা দেওয়া হয়েছে আই গেস, এর জন্য সবাই গ্রাফিটি করলো। লুকস প্রিটি গুড। আর লাল কালারের ওয়ালের উপরে গ্রাফিটি আরো সুন্দর লাগে। আজকে অনেক লেট হয়ে যাবে অ্যাকচুয়ালি, 6টার মধ্যে যাওয়ার কথা ছিল মগবাজারে, কিন্তু অলরেডি মোটরসাইকেল করে 6:05 বাজে। আর দেখছেন ট্যানের মোড়ের দিকে দূরে একটা মসজিদ, অনেক জোস লাগতেছে, একদম হলুদ কালারের একটা আলোতে। সূর্য ডুবে যাচ্ছে তো এই কারণে। আর এখন যে রাস্তাটাতে আছি এখানে হচ্ছে সব জুতার দোকান, এবং এখানে একদম জেনুইন চামড়ার জুতা পাবেন আপনারা, কারণ পাশেই হচ্ছে ট্যানারি, এবং ঢাকার ঐতিহ্যবাহী ট্যানারি হচ্ছে হাজারীবাগের ট্যানারি। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে গরুর চামড়া, ছাগলের চামড়া সব এখানে আসে, আনার পরে এগুলো ফিনিশিং হয়, তারপরে এসব জুতা টুতা বানানো হয় আর কি। মাঝে মধ্যে এখানে জ্যাম লাগে, ওগুলো হচ্ছে চামড়ার ট্রাকের জন্য। আবার অনেক সময় ঠেলা গাড়িতে করেও চামড়া যায়, যেগুলো হচ্ছে এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে যায়। হালকা ফিনিশিং হওয়ার পরে যখন চামড়াগুলো দেখতে কিছুটা ব্লুইশ হোয়াইট কালার হয়, তখন আবার আরেকটাতে পাঠানো হয় ঠেলা গাড়ি দিয়ে। দেন ওই চামড়া হচ্ছে ফাইনালি জুতা টুতা এগুলা বানানো হয় আর কি। দেখছেন জ্যামের অবস্থা কি লেভেলে আছে। মনে হচ্ছে ডান দিক দিয়ে বের হয়ে যাওয়া বেটার ডিসিশন হবে। লেটস গো টু দ্য রাইট। ডান দিকের এই রাস্তা আমি আগে চিনতাম না, পরে চিনছি। যখন জিগাতলার একটু চিপা চাপাতে আমি পড়াতে যেতাম, তখন আস্তে আস্তে এই রাস্তাগুলো চিনছি আমি সাইকেল চালাইতে চালাইতে। দেখছেন কি সিরিয়াল লাগছে। ওকে, জিগাতলার এই রাস্তাতে বের হয়ে গেলাম। এই জায়গাটাতে আসতে আমি যদি ওই যে সিরিয়াল লাগছিল ওইটা ফলো করতাম, তাহলে আমার মিনিমাম আরো 10 থেকে 15 মিনিট বেশি লাগতো। অলরাইট, ফাইনালি মেইন রোডে বের হইতাছি। সেই প্যারা খেলাম, 6:12 বেজে গেছে আমার হচ্ছে মেইন রোডে জাস্ট উঠতে উঠতে। এখন তো আবার যাওয়া লাগবে মগবাজারে। দেখছেন মানুষ, সাইকেল সবকিছু উল্টা আসতেছে। এই যে আবার রিক্সা উল্টা আসতেছে। এই যে আমার পিছনে আবার বাস দিছে টান, জোরে সাউন্ড দিয়ে। বাসের দৌড়ানি খায় আমি আবার যাইতেছি সামনের দিকে। আবার সব দিকে খেয়াল রাখা লাগবে, কারণ বাম দিক দিয়ে আবার উল্টা রিক্সা আসে আর কি। বাইক চালানোর সময় আপনার অনেক দিকে খেয়াল রাখা লাগে। তার উপরে আমি আবার মোটর ব্লগিং করতেছি, তার উপরে আমি আবার কথা বলতেছি। তো আমার একজন সাবস্ক্রাইবার ভাই হচ্ছে কমেন্ট করছিল যে আপনি আসলে এত দিকে খেয়াল কিভাবে রাখেন, অথবা এরকম কোনো সাজেশন দিতে পারেন যে মোটরসাইকেল চালানোর সময় এত কিছু খেয়াল রেখে কিভাবে চালানো যায় মাথাটা ঠান্ডা রেখে। এবং সে তার নিজের এক্সপিরিয়েন্সের কথা আই গেস বলছিল। নর্মালি জাস্ট জ্যামের মধ্যে চালাইতে গেলেই হচ্ছে অনেক টেনশন থাকে। এই ক্লাস ধরা লাগবে, অ্যাক্সেলারেট করে দেওয়া লাগবে, ব্রেক করা লাগবে, এই সামনেটা ধরবো নাকি পিছেরটা ধরবো ব্রেক, এরকম অনেক ধরনের কনফিউশন, অনেক ধরনের চিন্তা মাথার মধ্যে থাকে। এখন তার উপরে আমার মতো যদি আপনি কথা বলতে বলতে মোটরসাইকেল চালান, এবং সেই সাথে আমার আবার ক্যামেরার দিকে অলওয়েজ চোখ রাখা লাগে, কারণ আমার ক্যামেরা আবার অনেক সময় হচ্ছে যদি খুব অন্ধকার থেকে খুব আলোতে বের হই, তখন অটো এক্সপোজার অন হয়ে যায়। যদি অন হয়ে যায় তখন পুরো ভিডিওটাই নষ্ট হবে, দেখা যাবে যে পুরা সাদা হয়ে আছে আমার ভিডিও। এই হচ্ছে অবস্থা। এত কিছুর ভিতরেও মোটরসাইকেল চালানো লাগে, কথা বলা লাগে, সবকিছু খেয়াল রাখা লাগে। তারপরেও আমি একটা রিল্যাক্স মোডে মাথা ঠান্ডা রেখে মোটরসাইকেল চালাই। ওইটা নিয়ে আজকে হচ্ছে আমার আলোচনা, যে কিভাবে ঠান্ডা মাথায় বাইক চালানো যায়। তার ভিতরে 1 নাম্বার জিনিসটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স।
জিনিসটা হচ্ছে আপনি মনে করেন মোটরসাইকেল চালানো শিখছেন জাস্ট 1 মাস হইলো, আপনি ক্লাস ধরতে পারেন, সবকিছু করতে পারেন, অ্যাক্সেলারেট করতে পারেন, গিয়ার চেঞ্জ করতে পারেন, জ্যামের মধ্যে চালাতে পারেন, কিন্তু তারপরও আপনি এরকম অবস্থাতে কখনোই রিস্ক নিতে যাবেন না, কারণ আপনার এক্সপিরিয়েন্সটা এখনো কিন্তু বিগিনার লেভেলে, অ্যামেচিওর লেভেলে। আমার পাশে দিয়ে একটা সিভিআর, কি ব্যাপার, এটা কেমন মডিফাই ভাই? এটা তো পুরো বক্স মোটরসাইকেল বানায় ফেলছে, সামনের পার্টটা পুরো বক্সের মতো হয়ে গেছে। ওয়েট, পিছনে দেখে জিক্সার, আবার সামনে সিভিআর পিছে জিক্সার, হোয়াট? আবার যে হ্যান্ডেল বার আছে ওইটা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার, পুরাই টাস্কে খেয়ে গেলাম। এমন মডিফাইড মোটরসাইকেল দেখি নাই আমি, বাংলাদেশে মনে হয় এটা 1 পিসি আছে। আর সাউন্ড তো লাগাইছে ওই যে ফটফট ফটফট করে, যে ওরকম সাউন্ড। তাহলে 1 নম্বর জিনিসটা হচ্ছে স্কিল। তো আপনার স্কিল যত বাড়বে তত আপনি রিল্যাক্সেশন আনতে পারবেন। জিনিসটা এরকম কিছুটা সাইকেল চালানোর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। যেমন আমি নতুন নতুন যখন সাইকেল চালানো শিখছিলাম তখন আমি আসলে অত ভালো পারতাম না, এবং ঢাকার রাস্তার যে জ্যাম ট্যাম অথবা কিভাবে ভেহিকেল গুলা রাস্তাতে চালানো লাগে, এটা আপনি যতদিন পর্যন্ত পথচারী হিসেবে চলবেন ততদিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখনই আপনি আপনার নিজের একটা ভেহিকেল নিয়ে রাস্তায় নামবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন এখানে অনেক কাহিনী আছে, অনেক কিছু মেনটেন করে চলা লাগে। এই জন্য যখন আমি নতুন নতুন সাইকেল চালাতাম আমি কি করছিলাম, পন্ডিতে করে মেইন রাস্তাতে চলে গেছিলাম, আমি ওই সাইকেল নিয়েই হচ্ছে ভার্সিটিতে চলে যেতাম। এরপরে যে ঘটনা হইলো, আমি এক অ্যাক্সিডেন্ট করলাম, এবং অ্যাক্সিডেন্টটা হচ্ছে আমার নিজের তেমন কোনো ক্ষতি হয় নাই, আমার বাসার কেউ টেরও পায় নাই। আমি আর কি পড়ে গেছিলাম রাস্তাতে, কিন্তু আমার একদম পায়ের পাশে দিয়ে একটা বাস চলে গেছিল। ফার্ম গেটে এই জিনিসটা হয়েছিল, আমার এখনো মনে আছে। ফার্ম গেটে ওইখানে তখনও রাস্তা ঢালাই দেয় নাই, রাস্তা ভাঙ্গাচুরা ছিল। ওই ভাঙ্গা রাস্তাতে আমার সাইকেলে ধাক্কা খেয়ে আমি পড়ে যাই, এবং আমার পায়ের পাশ দিয়ে একদম বাসটা চলে যায়। বাসওয়ালা অনেক কষ্ট করে আমারে বাঁচায় দিছিল আর কি, সে জাস্ট হালকা করে কাটায় চলে গেছিল, না হলে আমি গেছিলাম ওই জায়গাতেই, আমার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতাম আর কি, যেটারে বলে একদম স্ট্রেট কথায় লিটারালি পঙ্গু হয়ে যেতাম। তো ওইটা আসলে কেন হয়েছিল, কারণ আমার এক্সপিরিয়েন্স কম। ভাঙ্গাচোরা রাস্তাতে কেমনে চালান লাগে, নর্মাল রাস্তাতে কেমনে চালান লাগে, অথবা প্রচুর পরিমাণে জ্যাম থাকলে ওগুলোর ভিতরে কিভাবে চালানো লাগে, এই জিনিসগুলা এক্সপিরিয়েন্স ছাড়া পসিবলই না। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিস ওইটা হচ্ছে ওজনের সাথে অ্যাডজাস্ট হওয়া। আপনার মোটরসাইকেলের একটা ওজন আছে, ঠিক আছে, এবং এটা নর্মালি 100 কেজির উপরে হয়। আপনি কম সিসির মোটরসাইকেল চালালেও এটা 100 কেজির মতো হয়। এত ভারী একটা জিনিস, এটার ওজনের সাথে আপনার অ্যাডজাস্ট হওয়া লাগবে। এবং ওজনের সাথে অ্যাডজাস্ট বলতে যে শুধুমাত্র এই মোটরসাইকেলটারে আপনি হ্যান্ডেল এরকম এরকম করতে পারে এটা কিন্তু না, এর সাথে কিন্তু অনেক কিছু আছে। আপনার সিটিং পজিশন, আপনার হাইট, এই সবকিছু কিন্তু ওজনের সাথে অ্যাডজাস্ট হওয়ার সাথে রিলেটেড। সবকিছু অনুযায়ী একদম আমার সাথে পারফেক্টলি মিলে যায়। এজন্য আমার কাছে হচ্ছে কোনো প্যারা লাগে নাই এই মোটরসাইকেলটার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমি মোটরসাইকেলটা কিনে এটা দিয়ে আমি চালানো শিখছি। তারপরে এটা দিয়ে আমি জাস্ট 1 মাস নাকি 2 মাসের মাথায় আমি এটা চালায় হচ্ছে গাজীপুর চলে গেছি ইন্টার্নশিপ করতে। যদিও এটা আসলে উচিত হয় নাই, আরো দিন চালানো উচিত ছিল। কারণ যখন আমি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে মোটরসাইকেল নিয়ে চালাইছি, এয়ারপোর্ট রোডে চালাইছি, তখন দেখছি যে আমার আসলে স্কিলের অনেক ঘাটতি আছে। আমি যে স্পিডে চালাই আমার পিছনে সবাই হয়তো আমার প্রেশার দিতেছিল আরো স্পিডে চালানোর জন্য, হর্ন দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলছিল আমার। কিন্তু আমি আসলে অত স্পিডে চালানোর জন্য কনফিডেন্সই পাইতেছিলাম না। তাহলে অবশ্যই আপনার এক্সপেরিয়েন্স লাগবেই, এবং এই মোটরসাইকেলের ওজনের সাথে অ্যাডজাস্ট হওয়া লাগবে এটা চালানোর জন্য। এবং ওজনের সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে এবার আপনি হচ্ছে ইজিলি চালাতে পারবেন। এবং এটার প্র্যাকটিস কিভাবে করতে পারেন, আপনার যে মোটরসাইকেল আছে অথবা আপনার যে মোটরসাইকেলটা কেনার ইচ্ছা আছে এটা কারো থেকে কালেক্ট করবেন, আপনার ফ্রেন্ড অথবা শোরুমে অনেক সময় হচ্ছে টেস্ট রাইড দেওয়া যায় শোরুম থেকে, তো ওইভাবে কালেক্ট করবেন। নিয়ে এবার মনে করেন ইঞ্জিন অফ অবস্থাতে পা দিয়ে হচ্ছে ঠেলে ঠেলে ওজনের সাথে অ্যাডজাস্ট হবেন শুরুর দিকে। যখন এটা হয়ে যাবে তখন শুধুমাত্র জাস্ট 5-6 এরকম স্পিডে আপনি মোটরসাইকেলটা চালাবেন, 2 পা উপরে রেখে আস্তে 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 চালাবেন। যেমন দেখবেন মাঝে মধ্যে আমার ভিডিওতে আপনারা দেখবেন যে জ্যামের মধ্যে হচ্ছে খুবই আস্তে আস্তে একটা রিক্সার পিছনে পিছনে আমি যাইতেছি অথবা সামনে আগাইতেছি, কিন্তু আমার 2 পা ঠিকই উপরে। তার মানে মোটরসাইকেলের সাথে আমার অনেক ভালো একটা ব্যালেন্সিং সম্পর্ক হয়েছে। এই জন্যই আমি খুব আস্তে আস্তে 2 পা উপরে রেখে চালাতে পারি। যেমন মনে করেন আপনি সাইকেল চালাইতেছেন, সাইকেল যখন স্লো হয়ে যায় তখন কি করেন, পা নিচে নামান। মোটরসাইকেলটাতেও কিন্তু তাই করা লাগে, কিন্তু আপনি যত কম স্পিডে পা উপরে রাখায় হচ্ছে চালাতে পারবেন ততটা হচ্ছে আপনি ওজনের সাথে কমফোর্টেবল হয়ে গেলেন, এবং আপনার ব্যালেন্সটা তত আয়ত্তে চলে আসলো। তখন আপনি আরো রিল্যাক্স মোডে মোটরসাইকেল চালাতে পারবেন, আপনার তখন মাথায় টেনশন কম হবে। এরপরে 3 নাম্বার জিনিস ওইটা হচ্ছে মোটরসাইকেলের অ্যালাইনমেন্ট এবং সার্ভিসিং ঠিক রাখা। জিনিসটা হচ্ছে যে মোটরসাইকেলের মনে করেন আপনি সার্ভিসিং করাতেছেন অনেক দিন ধরে, ব্রেক করলে ক্যাচ ক্যাচ করে উঠে, তারপরে হচ্ছে টায়ার প্রেশার খুবই কম,
তখন আপনার কাছে কনফিডেন্সটা অনেক কমে যাবে। এবং টায়ার প্রেশার কম হলে কি হয় জানেন, যেসব রাস্তাতে হালকা ভাঙ্গাচোরা আছে না, অথবা মনে করেন যেসব রাস্তাতে একটু সাইডে কাটা এরকম, আপনার তখন মনে হবে যেন ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে যেতেছে। এবং আমার এই জিনিস হয়েছিল, আমার মোটরসাইকেলের টায়ার প্রেশার খুবই কম ছিল মাঝখানে, যখন আমার মাইলেজটা 38 আসছিল, জাস্ট হালকা পাতলা ভাঙ্গাচোরা রাস্তাতে চালাইতে নিছি, তখন মনে হইতেছিল যেন কেউ একজন আমার মোটরসাইকেলের বাম পাশে ঝুলা আছে অথবা কেউ একজন ডান পাশে ঝুলা আছে, পুরো এরকম ফিল হয়েছিল। ভাই দেখবেন না, পিছনে না তাকায় দরজা খোলা ফেলেছে, আমার হ্যান্ডেলের সাথে খাইছি ধাক্কা, ভাগ্য বলে আমার হাতে ধাক্কা লাগে নাই, তাহলে কেটে যেত হাত। ওকে, এই জ্যামটা থেকে বেরোই, একদম মানিক মে এভিনিউতে কথা বলি। চলে আসছি মানিক মে এভিনিউতে, ফাইনালি একটু খোলামেলা রাস্তাতে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারবো। এতক্ষণ ধরে জ্যাম দেখেছি, এই জন্য দুঃখিত। অলরাইট, যেটা বলতেছিলাম যে আপনার মোটরসাইকেলের অ্যালাইনমেন্ট এবং হচ্ছে সার্ভিসিং ঠিক রাখা। তো আপনার যদি প্রেশার টেশার সবকিছু ঠিক রাখেন এবং চেইন লুবিং ঠিক মতো দেন, আপনার মোটরসাইকেল একটা ভালো কনফিডেন্স আসবে চালানোর সময়। এবং মোটরসাইকেল বিভিন্ন জায়গাতে চালানোর সময় আপনার সাথে উল্টাপাল্টা করবে না। যেমন মনে করেন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, এই যে আপনি হাত ছেড়ে দিলেন, ঠিক আছে, মোটরসাইকেল সোজা যেতেছে, যদি বল রেসার ভালো না থাকতো তখন কিন্তু আস্তে আস্তে বামের দিকে অথবা ডানের দিকে চলে যেত। তো আপনি যদি অ্যালাইনমেন্ট ঠিক রাখেন তখন আপনার রাইডিং কনফিডেন্সও চলে আসবে অনেক ভালো, এবং আপনার মোটরসাইকেল চালাতে চালাতে অ্যাংজাইটিটা কম আসবে। রাইডিং অ্যাংজাইটি অথবা রাইডিং টেনশন আর কি, এই জিনিসটা আপনার কম হবে। এখন যে জায়গাটাতে আমি এখন মোটরসাইকেল চালাবো, এটা হচ্ছে ওয়ান অফ দা কঠিনতম জায়গা আর কি। এখানে আশেপাশে এত কিছু, মোটরসাইকেল, রিক্সা টিক্সা, ট্রাক, ভ্যান, গাড়ি, সব কিছুর ভিতর দিয়ে এবার রেল লাইন পার হওয়া লাগবে। এবং রেল লাইন যেমন তেমন রেল লাইন না, অনেক পানি টানি কাদাওয়ালা রেল লাইন। সো এবার হচ্ছে আমার সাথে সাথে আপনারা দেখেন যে কত কিছু একসাথে হচ্ছে অ্যাডজাস্ট করে চলা লাগে। এই যে আটকায় গেছে রিক্সা টিক্সা, পাশে দিয়ে প্রচুর কাদা, এই জন্য আমি যাইতে পারতেছি না। এই যে এখন ক্লাস ধরে রাখছি, সামনের ব্রেক অল্প অল্প করে দিতেছি যেন সামনের রিক্সা ওইটার সাথে আমি বাড়ি না খাই। হালকা করে ক্লাস ছাড়তেছি, সামনে আগাইতেছি। বাম হাত অলরেডি ব্যথা হয়ে গেছে ক্লাস চাইপা ধরে রাখতে। কতক্ষণ ধরে যে ধরে রাখছি তার কোনো ঠিক নেই। আপনাদেরকে আজকে এই বিরক্তিকর জ্যামটা দেখানোর একটাই কারণ যে অ্যাকচুয়ালি ঢাকার রাস্তাতে অথবা গ্রামের রাস্তাতে আপনারা কি পরিমাণ সতর্ক থেকে চলা লাগে এবং হচ্ছে হাতের উপরে কেমন প্রেসার পড়ে। নতুন রাইডার হিসেবে এগুলো খুবই শিক্ষণীয় জিনিস। আমার কাছে কি মনে হয় জানেন, ঢাকাতে আসলে কোনো নতুন রাইডার যদি চালানো শিখে এবং তার যদি আগে ঢাকার রাস্তায় চালানোর এক্সপিরিয়েন্স না থাকে, তার 1-2 মাসের মতো ঢাকার রাস্তাতে সাইকেল চালানো উচিত। কারণ এই সাইকেল চালায় আসলে ট্রাফিকের ব্যাপারে অনেক কিছু শেখা যায় এবং কোন রাস্তায় কেমন অবস্থা, এই জিনিসগুলো অনেক ভালো মতো জানা যায়। এই যে বামে ইন্ডিকেটর দিয়ে রাখছি কিন্তু খুবই ডেঞ্জারাস সিচুয়েশন, কারণ আমার পিছনে অনেকে আসতেছে, এখন আমাকে তারা ভাগাইতে নিয়ে যাবে আর কি। সো লেটস গো। এই যে সবাই আমার পিছনে, তারাই আসতেছে লিটারেলি, এবং আমাকে এদের মাঝখান দিয়ে হচ্ছে আস্তে আস্তে বামে চাপাইতে হবে। এই যে বামে চলে আসলাম। এবং সাইকেল দিয়ে আসলে এই জিনিসটা আমি যখন করতাম তখন অনেক কঠিন ছিল জিনিসটা, কারণ আমি এরকম অনেক স্পিডে তাদের সামনে চলে যেতে পারতাম না। এই জন্য আস্তে আস্তে করে আমি বামের দিকে যাইতাম, এবং অনেক সময় এমনও হয়েছিল যে আমার কারণে অনেকে আটকায় গেছিল আমার পিছনে। যাই হোক, আজকের ভিডিওটা একটা ছোট্ট টিপস টাইপের ভিডিও ছিল যে আপনি যদি নতুন মোটরসাইকেল কিনেন অথবা আপনি যদি নতুন বাইক চালানো শিখেন, তখন আপনার এই মোটরসাইকেল চালানোর অ্যাংজাইটিটা কিভাবে দূর করা যায় এবং কিভাবে বিভিন্ন ধরনের টেনশন ছাড়া মোটরসাইকেল চালানো যায়। ভিডিওটা এখানে শেষ করি। আপনার যদি এটা রিলেটেড কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching for the first time you can kindly subscribe. তো সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।